সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে কোরিয়া কিভাবে দুই ভাগ হয়েছিল। বর্তমানে দুইটি কোরিয়া আছে, অর্থাৎ একটি হলো উত্তর কোরিয়া এবং অন্যটি হলো দক্ষিণ কোরিয়া। কিন্তু উত্তর এবং দক্ষিণ কোরিয়া মিলে অর্থাৎ একত্রে একটি রাষ্ট্র ছিল একসময়, সেটি কিভাবে দুই ভাগ হলো সেটা নিয়ে আমি কথা বলবো। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। এইখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, অর্থাৎ আমরা বাংলায় যাকে সোভিয়েত ইউনিয়ন বলি সেটা। অর্থাৎ এই যে লাল দাগের মাঝখানে যে বিশাল আকৃতির দেশ দেখা যাচ্ছে সেটা হলো সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে রাশিয়া আমরা যেটাকে বলি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সহ 15টি রাষ্ট্রের জন্ম হয়েছে। তো সোভিয়েত ইউনিয়নের একদম নিচে আছে হলো মঙ্গোলিয়া, তারপর এদিকে আছে হলো চায়না, এরপরই হলো উত্তর কোরিয়া এবং এরপর হলো দক্ষিণ কোরিয়া, আর এটা হলো জাপান। এখানে ভালো করে দেখা যাচ্ছে রাশিয়ার পর হলো মঙ্গোলিয়া, তারপর হলো চায়না, তারপর এদিকে আছে হলো উত্তর কোরিয়া এবং এরপরে আছে হলো দক্ষিণ কোরিয়া, আর এই সম্পূর্ণটাই হলো জাপান। কোরিয়া নামক দেশটি কিভাবে দুই ভাগে ভাগ হয়েছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে 1950 থেকে 1953 সাল পর্যন্ত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো না, আমরা সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আমরা এখন কোরিয়ার ইতিহাস দেখব। তো একদম প্রাচীনকালে এই যে কোরিয়া উপদ্বীপ যেটা আছে, অর্থাৎ দুই কোরিয়া মিলে যে উপদ্বীপ, সেটাতে ছোট ছোট সাম্রাজ্য শাসন করত, অর্থাৎ কয়েকজন রাজা মিলে এই সম্পূর্ণ জায়গাটাকে শাসন করত। কিন্তু একসময় এই সম্পূর্ণ কোরিয়া উপদ্বীপ একটি মাত্র সাম্রাজ্যের অধীনে আসে এবং সেই সাম্রাজ্যের নাম হলো জোসিয়ান ডাইনাস্টি। তো জোসিয়ান ডাইনাস্টি বা জোসিয়ান সাম্রাজ্য, যেটা প্রায় 500 বছর শাসন করেছিল এবং সেই সাম্রাজ্য স্থাপন করেছিলেন ই শেয়ং নামক একজন, এবং এটা স্থাপন করা হয়েছিল 1392 সালে। আর এই সাম্রাজ্যের পতন হয়েছিল 1897 সালে। তো এই সাম্রাজ্য যখন শাসন করছিল তখন জাপান আক্রমণ করেছিল কোরিয়াকে 1590 সালের দিকে, এবং মাঞ্চুরিয়াও কি করেছিল, এই কোরিয়াকে আক্রমণ করেছিল 1627 সালের দিকে। এখন মাঞ্চুরিয়া জায়গাটা কোথায়? মাঞ্চুরিয়া বর্তমানে চীনের অন্তর্ভুক্ত, কিন্তু অনেক আগে চীনের এই অংশটা নিয়েছিল মাঞ্চু সাম্রাজ্য। এই মাঞ্চু সাম্রাজ্য কি করেছে, এই কোরিয়াকে আক্রমণ করেছে এবং দখল করতে চেয়েছে। তো জাপান এবং মাঞ্চুরিয়ার আক্রমণের ফলে এই সাম্রাজ্য অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 1897 সালে এই সাম্রাজ্যের পতন হয় এবং 1897 সালে নতুন সাম্রাজ্য স্থাপিত হয়। সেই সাম্রাজ্যের নাম ছিল কোরিয়ান সাম্রাজ্য বা কোরিয়ান এম্পায়ার। আর এই সাম্রাজ্য স্থাপন করেছিল গুজন নামক একজন ব্যক্তি। কোরিয়ান সাম্রাজ্য নামক সাম্রাজ্যের পতন হয়েছিল 1910 সালে, কারণ 1910 সালে জাপান কি করেছিল, এই কোরিয়াকে দখল করে নিয়েছিল। এর আগে জাপানের সাথে চীন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছিল, কারণ কোরিয়ার সাথে চীনের অনেক বড় সীমান্ত আছে এবং রাশিয়ার সাথেও কোরিয়ার সীমান্ত আছে। রাশিয়ার সাথে প্রায় 17 থেকে 18 কিলোমিটার ব্যাপী সীমান্ত আছে কোরিয়ার, যার ফলে চীন এবং রাশিয়া কখনোই মেনে নিতে পারতো না যে জাপান কি করবে, জাপান এত দূর থেকে গিয়ে এই কোরিয়া দখল করে নিবে, সেটা চীন এবং রাশিয়া মেনে নিতে পারতো না। যার ফলে জাপানের সাথে চীন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছিল। চীনের সাথে জাপানের যুদ্ধ হয়েছিল 1894 সালে এবং এই যুদ্ধ শেষ হয়েছিল 1895 সালে। এই যুদ্ধে চীন হেরেছিল এবং জাপানের প্রভাব বৃদ্ধি পেয়েছিল এই কোরিয়ান উপদ্বীপের উপর। আর রাশিয়ার সাথে জাপানের যে যুদ্ধ হয়েছিল সেটা 1904 সালে হয়েছিল, 4 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1905 সালে। এই যুদ্ধে বিশাল বড় রাশিয়ান সাম্রাজ্য হেরে গিয়েছিল ছোট জাপানের কাছে, যার ফলে জাপান কি করে, এই কোরিয়াকে আস্তে আস্তে দখল করে নেয় এবং 1910 সালে সম্পূর্ণরূপে দখল করে নেয়। তো জাপান কোরিয়াকে দখল করে 1910 সালে এবং কোরিয়াকে শাসন করে 1945 সাল পর্যন্ত। তো এই সময়টাতে কোরিয়ান যে বড় বড় নেতা যারা ছিল তারা কোথায় চলে গেল? তারা চলে গেল চায়নাতে, এবং ওইখানে একটা প্রবাসী সরকার গঠন করলো এবং সংবিধান প্রণয়ন করলো। আর সেই সংবিধানে কোরিয়ার ফর্মাল নেম দিয়েছিল রিপাবলিক অফ কোরিয়া, অর্থাৎ প্রবাসী সরকার গঠন করেছিল। আমরা যেরকম মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রবাসী সরকার গঠন করেছিলাম, কোরিয়ার কিছু নেতা কি করেছিল, চীনে গিয়ে ওইরকম একটা সরকার গঠন করেছিল। কোরিয়ার নাম দিয়েছিল রিপাবলিক অফ কোরিয়া। আর এই সরকার স্থাপন হয়েছিল 1919 সালে। তখন কোরিয়াতে জাপানের শাসন চলছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939 সালে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুইটি পক্ষ আছে, একটি হলো অক্ষ শক্তি, অন্যটি হলো মিত্র শক্তি। তো অক্ষ শক্তিতে কোন দেশগুলো ছিল? অক্ষ শক্তিতে ছিল জার্মানি, জাপান এবং ইতালি, আরও কিছু ছোট ছোট দেশ ছিল। আর মিত্র শক্তিতে বড় বড় যে দেশগুলো ছিল সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন, আরও অনেকগুলো রাষ্ট্র। তাহলে বাংলাদেশ কোন পক্ষে ছিল? বাংলাদেশ মিত্র পক্ষে ছিল, কারণ হলো 1945 সালে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল না। ভারত এবং পাকিস্তান নামেও স্বাধীন কোনো রাষ্ট্র তখনও তৈরি হয়নি, কারণ তখনও আমরা যুক্তরাজ্যের অধীনে। যার ফলে যুক্তরাজ্য যেহেতু মিত্রপক্ষে ছিল, আমরাও মিত্রপক্ষে ছিলাম। তো 1945 সালের জুলাই মাসে
জার্মানিতে একটি কি করা হলো, একটি কনফারেন্স আয়োজন করা হলো। কিসের কনফারেন্স? এই যে মিত্র শক্তি যারা আছে অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চায়না, তারা কি করলো, একটা কনফারেন্স আয়োজন করলো জার্মানিতে। কেন? কারণ জার্মানির হিটলারের পতন হয়েছে ততদিনে এবং হিটলার আত্মহত্যা করেছে, আর ওই জার্মানি ততদিনে মিত্র শক্তির অধীনে চলে এসেছে। জার্মানিকে দুই ভাগ করে ফেলা হয়েছে। জার্মানির কাহিনীও অনেকটাই কোরিয়ার মতো। তারা জার্মানিতে একত্র হয়ে সোভিয়েত ইউনিয়নকে বলল যে তুমি কি করো, জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কারণ আমরা জানি সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক পরে এসে যোগ দিয়েছিল, আর সোভিয়েত ইউনিয়ন বলছিল যে আমি জাপানে আক্রমণ না করে আমি কোরিয়াতে আক্রমণ করি, কারণ কোরিয়াতে জাপানি শাসন চলছে, তো কোরিয়াকেও কী করতে হবে, মুক্ত করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র তখন বলল যে না, তুমি কোরিয়াকে আগে আক্রমণ করা যাবে না, আগে জাপানের যে মূল ভূখণ্ড আছে সেটাতে আক্রমণ করতে হবে। কারণ হলো যুক্তরাষ্ট্রের মনে সবসময় একটা ভয় ছিল যে কোরিয়া হলো রাশিয়া এবং চায়নার একদম নাকের ডগায়, এখান থেকে যদি জাপানি শাসন শেষ হয়ে যায় তাহলে রাশিয়া কি করতে পারে, এই কোরিয়াকে দখল করে নিতে পারে। যার ফলে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলল যে আগে জাপানকে আক্রমণ করব আমরা, তারপর কোথায় যাব আমরা, তারপর আমরা কোরিয়াতে যাব, কোরিয়াতে যে জাপানি শাসন আছে সেটাকে শেষ করব। এবং তারা প্রতিজ্ঞা করেছিল যে কোরিয়ায় যে জাপানি শাসন আছে সেটাকে শেষ করে কোরিয়াকে কি করে দেওয়া হবে, স্বাধীন করে দেওয়া হবে, কোরিয়াকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তো এইভাবে যুদ্ধ চলছিল। তো এক পর্যায়ে যুক্তরাষ্ট্র 6 আগস্ট জাপানের হিরোশিমাতে অ্যাটম বোম ফেলে দিল। আর এর 2 দিন পর সোভিয়েত ইউনিয়ন কি করলো, জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এবং সোভিয়েত ইউনিয়নের সৈন্য কোথায় ঢুকে গেল, কোরিয়াতে ঢুকে গেল। কোরিয়া এবং মাঞ্চুরিয়ায় যে জাপানি সাম্রাজ্য ছিল, যে জাপানি শাসন ছিল, সেটার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে শুরু করলো। কারা? এই সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা। তো সোভিয়েত ইউনিয়নের সৈন্য যখন কোরিয়াতে ঢুকে গেল, যুক্তরাষ্ট্র তখন দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ যুক্তরাষ্ট্রের সবসময় একটা ভয় ছিল যে সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ কোরিয়াকে দখল করে ফেলতে পারে। যার ফলে যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে তার 2 জন সেনা কর্মকর্তাকে পাঠালো কোরিয়াতে এবং বলল যে তোমরা কোরিয়াকে কি করো, ভাগ করো, 2 ভাগ করো। যার ফলে যুক্তরাষ্ট্রের 2 জন সেনা কর্মকর্তা কি করলো, কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ কোরিয়াকে 38 ডিগ্রি রেখা বরাবর ভাগ করে ফেললো। এটা হলো উত্তর দিক আর এটা হলো দক্ষিণ দিক। তো যুক্তরাষ্ট্র কোরিয়াকে 2 ভাগে ভাগ করে বলল যে উত্তর দিকে জাপানের যে সৈন্য আছে তারা কি করবে, তারা সারেন্ডার করবে কার কাছে, তারা আত্মসমর্পণ করবে সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের কাছে। আর দক্ষিণ দিকের যে জাপানি সৈন্য আছে তারা আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্রের সৈন্যদের কাছে। যুক্তরাষ্ট্রের সৈন্য 8ই সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়াতে গিয়ে পৌঁছায় এবং দক্ষিণ দিকে যে জাপানি সৈন্য যারা ছিল তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে, আর উত্তর দিকে যে জাপানি সৈন্য ছিল তারা সোভিয়েত ইউনিয়নের কাছে কি করে, আত্মসমর্পণ করে। তো তাহলে দেখা গেল যে কোরিয়া 2 ভাগে ভাগ হয়ে গেল, উত্তর এবং দক্ষিণ ভাগে ভাগ হয়ে গেল 38 ডিগ্রি রেখা বরাবর। কোরিয়াকে 2 ভাগে ভাগ করে ফেলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র বলে যে এটা আমরা সামরিক দিক বিবেচনায় নিয়ে করেছি, যাতে করে জাপানিদের সারেন্ডার করা কি হয়, সহজ হয়। কিন্তু আসল কারণ কি সেটা ছিল? আসল কারণ সেটা ছিল না। আসল কারণ ছিল যুক্তরাষ্ট্র সবসময় ভয় পেত যে রাশিয়া যদি সম্পূর্ণ কোরিয়া দখল করে ফেলে তাহলে রাশিয়ার আশেপাশে তার আর কোনো শক্তি থাকবে না। যার ফলে সে কি করলো, কোরিয়ার দক্ষিণ দিক তার দখলে নিয়ে নিল, রাশিয়া এবং চীনের নাকের ডগায় তার কর্তৃত্ব স্থাপন করলো। 15ই আগস্ট 1945 সালে যখন যুদ্ধ পুরোপুরিভাবে শেষ হয়ে গেল, উভয় দিকের নেতৃবৃন্দ যারা ছিল, কোরিয়ান নেতৃবৃন্দ যারা ছিল, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিল। তারা চিন্তা করতে শুরু করলো যে এখন কি হবে, জাপানি শাসন শেষ হয়ে গেল, এখন আমাদের কি হবে। তো দক্ষিণ দিকে কি হচ্ছিল সেটা আমরা এখন দেখব। দক্ষিণ দিকে যারা নেতা ছিলেন, কোরিয়ান নেতা ছিলেন, তারা সবাই চিন্তাভাবনা করলেন আমাদের এখন স্বায়ত্ত শাসন অর্জন করতে হবে, অর্থাৎ আমরা এখন স্বাধীন হয়ে যাব, কোরিয়া নামক দেশটিকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে তুলব। উত্তর এবং দক্ষিণ কোরিয়া মিলে কি একক কোনো স্বাধীন দেশ গঠন করতে পেরেছিল? যুক্তরাষ্ট্র কি দক্ষিণ কোরিয়া ছেড়ে চলে গিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ায় কি করেছিল? এই সবগুলো বিষয় থাকছে এই ভিডিওর পরের পার্টে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, যার ফলে এটাকে 2টা পার্টে ভাগ করে নিয়েছি। আশা করছি পরের ভিডিওটিও দেখবেন। তো এখন এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।